नमस्कार सबाइके आज के लाइव प्रोग्रामे उपस्थित समस्त श्रोताबृंद समस्त भ्राता भ्रातृबृंद के जानाई हमारा आंतरिक प्रीति शुभेच्छा और नमस्कार। आजकेर जे आलोच्य विषय सेटी हलो मन स्वास्थ्य और आध्यात्मिकतार मध्य संयोग। आजकेर এই যে ক্লাস সেই ক্লাসটি যিনি ক্লাস বিষয়ক উপস্থাপনা করবেন ক্লাসটির বিষয় সম্বন্ধে যেটাকে আমাদের তার ইম্পর্টেন্স তার গুরুত্ব এবং তার বিষয় বস্তু সম্বন্ধে যিনি আমাদেরকে তুলে ধরবেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় দাদা দাদা आचार्य दीपांजनानंद अवधूत दादा दादा के আমরা आंतरिक नमस्कार জানাই। দাদাকে অনুরোধ করব আজকের এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা শুরু করার জন্য এই লাইভ সেশনকে স্টার্ট করার জন্য দাদাকে নমস্কার। দাদা আজকে প্রোগ্রাম শুরু করুন। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে। আমরা সবাই সেই অদৃশ্যমান জগৎ থেকে এসেছি, আবার ফিরে যাব সেই অদৃশ্যমান জগতে। এই ক্ষণিক দৃশ্যমান জগতে আমরা এসেছি, আর যিনি রচয়িতা, যার থট প্রজেকশনে, যার মানুষ কল্পনা সঞ্জাত এই সৃষ্ট জগৎ, সেই তারক ব্রহ্ম, সেই চিতি শক্তি, সেই প্রজ্ঞা শক্তি, সেই আনন্দ মূর্তি, সেই আনন্দ মূর্তির চরণে জানায় শতকোটি প্রণতি, সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত এই গ্রুপে বা যারা এই ভিডিও দেখেন বা দেখবেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক প্রীতির শুভেচ্ছা ও নমস্কার। জীবনে অনেকটা ধাপ আমরা এগিয়ে এসেছি, আরো এগিয়ে যেতে হবে। কিন্তু কথা হলো যেটা, এই পৃথিবীতে আমরা কেন, কি জন্য, কার জন্য এসেছি, এটা কখনো কখনো মানুষকে হয়তো ভাবিয়ে তোলে যারা একটু তলিয়ে ভাবার চেষ্টা করে। একটু তলিয়ে ভাবা দরকার আছে। একটু তলিয়ে যদি না ভাবি তাহলে বন্যার জলের মতন ভেসে কোথায় চলে যাব কেউ জানে না। যখন নদীতে বান আসে, বন্যা হয়, তখন দেখবেন সব কোথায় ভেসে চলে যায়, খড়কুটো বা শুকনো ডালপালা, আগাছা। তো আমরা যেন সেই মতন যেন ভেসে কোথায় যেন হারিয়ে না যায়, ঠিকানা যেন ঠিক থাকে। তাই মানুষকে এটা ভাবতে হয়, ভাবা প্রয়োজন, ভাবা দরকার। যদি তা না ভাবি, এই মিথ্যে রঙের মায়ায় যদি হারিয়ে যায় তাহলে জীবনের সার্থকতা কোথায়? এই মানব শরীরে পৃথিবীতে আসার সার্থকতাটা কোথায়? এই মনুষ্য জীবন পাওয়ার সার্থকতাটা কোথায়? কেন এই জীবন পেয়েছি, কার জন্য পেয়েছি, কি জন্য পেয়েছি, একটু ভেবে নিতে হয়। বস্তু, বিষয়, সংসার, মায়া, মমতা, জিনিস, তার পিছনে ছুটে কি মানুষের তৃষ্ণা নিবৃত হতে পারে? কখনোই না। যে মানুষ, যে ব্যক্তি ছুটে যায় বস্তু, ব্যক্তি,
বিষয় আশয়, গাড়ি ঘোড়া, সরি, ঘর বাড়ি, সেদিকে তারা মনে হয় ভুল করে, তারা মনে হয় একটু অন্ধ হয়ে যায়, তারা মনে হয় আলোর জগৎ থেকে একটু একটু করে অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছে, তারা মনে হয় সুনামির সাইক্লোনে হারিয়ে যাচ্ছে, তারা মনে হয় উত্তাল সমুদ্রের তরঙ্গমালায় সেই ঢেউয়ের নিচে নিচে কোথায় যে হারিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তো জীবনে ভাবতে হয়, জীবনে ভাবার চেষ্টা করতে হয়, চিন্তা করার চেষ্টা করতে হয়, ভেবে নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হবার চেষ্টা করতে হয়। তা যদি না করি তাহলে হয়তো এই জীবনটা বৃথা হবে, সময়টা নষ্ট হবে, পরিশ্রমটা বৃথা যাবে। তবে হ্যাঁ, কখনো কখনো কিছু মুহূর্ত আসে জীবনে, যে মুহূর্ত মানুষকে কখনো 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 নিজের থেকে, আপনজন থেকে, আলোর রাস্তা থেকে, সোজা পথ থেকে একটু বাঁকা লাইনে হয়তো পরিবেশ পরিস্থিতি কখনো হয়তো তাকে যেতে বাধ্য করে। কিন্তু তাই মানে এই নয় যার জন্য পৃথিবীতে আসা, যাকে পাবার আশা নিয়ে এই পৃথিবীতে প্রদীপ জ্বালাবার চেষ্টা করা, যে আগুনকে দীপাবলির প্রদীপে পরিণত করার একটা প্রয়াস, সেটা যেন, সেই প্রয়াসটা, সেই চেষ্টাটা, সেই সেই ইচ্ছা, সেই প্রবণতা, সেই মানসিকতা থেকে যেন আমরা দূরে না সরে যাই। কারণ সরে গেলেই মনে হয় আমরা অনেক বেশি ভুল করব, হারিয়ে যাব, এই মানব জীবন পাওয়ার সার্থকতা থেকে আমরা অনেক দূরে সরে চলাম। এই মানব শরীর পাওয়ার যে সার্থকতা, সেটাকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে সেটাকে ফুটিয়ে তুলতে হবে, সেটাকে তুলে ধরতে হবে, সেটাকে সবার সামনে তুলে ধরার প্রয়াসই হচ্ছে জীবন। তাই তো বলা হয়েছে বিস্তার রস সেবা তদস্থিতি। তো আমার টপিকটা হচ্ছে শরীর, মন ও আধ্যাত্মিকতা, এই তিনটার সমন্বয় একটা হ্যাঁ, যেন মন, স্বাস্থ্য এবং ত্রিভুজ। আধ্যাত্মিকতার একটা সংযোগ। হ্যাঁ, আজকে এটা আমার যে হচ্ছে একটা, মূল হ্যাঁ কি হলো গগন? আমাদের আজকের যে টপিক, মন, স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার সংযোগ। ঠিক আছে। তো এটা হচ্ছে কিরকম একটা ত্রিভুজের মতন, মন, স্বাস্থ্য, স্বাস্থ্য তো নাকি টপিকটা, না শরীর? স্বাস্থ্য। স্বাস্থ্য ঠিক আছে, স্বাস্থ্য শরীর ঠিক আছে, মন শরীর আধ্যাত্মিকতা, এই তিনটাকে যদি আমি ত্রিভুজের মতো ভেবে থাকি, বা আপনারা একটু ভাবুন, একটা হচ্ছে মন, একটা দিকটা একটা বাহু, আরেকটা বাহু হবে শরীর, আরেকটা বাহু হবে আধ্যাত্মিকতা। এই তিনটার সমন্বয়ই হচ্ছে একটা প্রমা, একটা সন্তুলন, একটা ব্যালেন্স। তাই এই তিনটা জিনিস, একটা হচ্ছে মন, একটা বাহু মন, আরেকটা বাহু হচ্ছে শরীর, আরেকটা বাহু হচ্ছে আধ্যাত্মিকতা।
এই তিনটের মধ্যে কি করতে হবে? একটা ব্যালেন্স, একটা সন্তুলন। সেই সন্তুলনকে কি করতে হবে? বজায় রাখতে হবে। কোনো জিনিসকে আমরা ইগনোর করতে পারি না, কোনো জিনিসকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। যখনই কোনো বিষয়কে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব, সেখানে আমরা ভুল করব, সেখানে আমরা ভুল করব। একটা ঘটনা মনে পড়ে, 4 বছরের ছোট্ট এক শিশু, নাবালক। তো হঠাৎ করে চিৎকার করছে। তো অন্যান্য ছেলেরা বা যারা ছিলেন, সিনিয়র যারা ছিলেন, শিক্ষকরা ছিলেন, তারা অতটা ইম্পর্টেন্স দেয়নি। আমি দৌড়ে দৌড়ে তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কেন চিৎকার করছো? সে বলল, স্যার, ওই দেখুন সামনে। আমি সামনে তাকিয়ে দেখি এই বড় একটা কাঁকড়া বিছা, অনেক বড় সাইজের। ও ভয়ে আর বলতে পারছে না কাঁকড়া বিছা, কিন্তু চিৎকার করছে। তো জীবনে এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো প্রত্যেকটা জিনিসকে ইম্পর্টেন্স দিতে হবে। আমাদের শরীরে মাথায় ডান দিকে টিকটিক করছে, নাকে টকটক করছে, কানের টিকটিক করছে, বিভিন্ন রকমের যে ব্যাপারগুলো হয় শরীরে, সেসব জিনিসগুলো কি করতে হবে? নজর দিতে হবে, একটু খেয়াল করতে হবে যে কেন, কিসের জন্য। তার মানে কি কোনো গোলমাল হচ্ছে? যে ড্রাইভার গাড়ি চালায়, 2 হুইলার 4 হুইলার, চাকাটা যদি টাল খেতে খেতে যায়, সে বুঝে যায় যে পিছনের চাকা টাল খাচ্ছে, স্টিয়ারিংটা ঠিক মতন সে ধরে রাখতে পারবে না। মোটরসাইকেল যে চালায়, হঠাৎ করে পিছনের চাকায় একটা কাঁটি ঢুকে গেল, পাংচার হয়ে গেল, তো তখনই কি হবে? সে হ্যান্ডেলটা ধরে রাখতে পারবে না। তো জীবনে আমাদের মানসিক জগতে, শারীরিক জগতে, চিন্তার জগতে, ভাবনার জগতে, কল্পনার জগতে, আশেপাশে লোকের সাথে, সম্পর্কের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিবারের সাথে, সবার সাথে কখনো কখনো হয় কি ওই কাঁটি মনে হয় ঢুকে যায়। আর জীবন যাত্রায় কখনো কখনো কি হয়? বেসামাল হয়ে যায়, স্টিয়ারিংটা ধরে রাখতে পারে না। এই কেউ যদি 80, 90, 100 স্পিডে যাচ্ছে, হঠাৎ একটা কাঁটি হঠাৎ একটা কাঁটি রাস্তায় পড়েছিল, বা কোনো বদমাশি করে হোক, বা ষড়যন্ত্র করে হোক, বা কোনো কারণবশত হোক, সেই কাঁটিটাকে কি করলো? সেই আহ তার চাকাতে ফুটে গেল, বা ফুটিয়ে যেতে সাহায্য করলো, বা ষড়যন্ত্র করলো। তখন কি হয়? হ্যান্ডেলটা ঠিক মতন ধরে রাখতে পারে না। এই সময়টা বড় কিন্তু খুব কঠিন অবস্থা হয়। কিন্তু গুরু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। তার কৃপা যখন যার উপরে বর্ষিত হবে, সে রকেট থেকেই পড়ুক, এরোপ্লেন থেকেই পড়ুক, সে মহাসমুদ্রের মাঝে টাইটানিক শিপের মতন ধ্বংস হয়ে যাক, সেখানেও সে বেঁচে যাবে, সে সব জায়গায় বেঁচে যাবে। তার কৃপা বাড়ি যার উপরে বর্ষিত হবে। তো যা বলছিলাম, তার শরীর, এই শরীর তৈরি হয়েছে অগণিত কোষ দিয়ে, সেলস। এক একটা সেলের ভিতরে যে গল্প হয় না, সে গল্প বিশাল বড় বড় গল্প। ছোট্ট একটা সেল, কোষ, যা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি না, মানে কোনো যন্ত্র সহযোগিতা না নিয়ে, কোনো যান্ত্রিক সহযোগিতা না নিয়ে আমরা সেই কোষ দেখতে পারি না। ভিতরে কি গল্প হয়ে চলেছে, সেই ভিতরে কি নাটক হয়ে চলেছে, তা দেখতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? আল্ট্রা মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো
সেই মাইক্রোস্কোপ ছাড়া আমরা দেখতে পারি না। শুধু তাই নয়, শুধু আমরা সেলটা দেখতে পারি, কিন্তু সেলের ভিতরে যে অনেক গল্প হয়ে চলেছে, অনেক নাটক, অনেক ইতিহাস যে সেলের ভিতর আছে, তা আমরা এই খালি চোখে দেখতে পারি না। তো এরকম অগণিত সেলস দিয়ে আমাদের এই শরীর তৈরি। অনেক সেলস মিলে তৈরি হয় টিস্যু, কলা। অনেক টিস্যু মিলে তৈরি হয় অর্গান। অনেক অর্গান মিলে তৈরি হয় সিস্টেম। আর অনেক সিস্টেম মিলে তৈরি হয় মাল্টিসেলুলার এই হিউম্যান বডি, আমাদের এই বহুকোষী মানব জীবন, জীব, সে এইভাবে তৈরি হয়। তো আমাদের শরীরে অনেক সিস্টেমস আছে। একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেমস, লিম্ফেটিক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে এক্সক্রিটরি সিস্টেম, কার্ডিয়াক সিস্টেম, অনেক সিস্টেম আছে। মানে মোট 12টা সিস্টেম, 11টা সিস্টেম, কিন্তু মেল ফিমেল মিলে 12টা সিস্টেম হচ্ছে। তো আমাদের যাতে করে এই সমস্ত সিস্টেম গুলো ঠিকঠাক ভাবে চলে, তার জন্য কিন্তু এই আধ্যাত্মিকতার প্রয়োজন খুব বেশি। আধ্যাত্মিকতা হচ্ছে আধ্যাত্মিকতা হচ্ছে 8টা অঙ্গ নিয়ে, আমরা তো জানি সবাই। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এই হলো আধ্যাত্মিকতা। এই 8টা জিনিস এমন জিনিস, এমন উপায়, যে উপায়ের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের জীবনের সমস্ত কিছুকে ব্যালেন্স করতে পারি, সমস্ত কিছুকে একটা লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারি, একটা লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে ঠিক গাড়ির ধরুন গিয়ারের মতন। এক গিয়ারের ভূমিকা আলাদা, 2 গিয়ারের ভূমিকা আলাদা, 3 গিয়ার, 4 গিয়ার, 5 গিয়ার, 6 গিয়ার, 7 গিয়ার, 8 গিয়ার। এখন ডিজিটাল যেসব 4 হুইলার বেরিয়েছে, সেখানে শুনেছি নাকি 8টা গিয়ারও থাকে, কিছু কিছু ভেহিকেলে থাকে। তো 8টা গিয়ারের তার বিশেষতা আলাদা আলাদা, কিন্তু সব কিন্তু এক রকমের নয়। এক গিয়ারের তার ভূমিকা আলাদা, 2 গিয়ারের ভূমিকা আলাদা, 3 গিয়ারের, 4 গিয়ারের, এই করে 8টা গিয়ার। SNL লাগে, অন্য কোনো টাওয়ার লাগে না। আবার আমি যেখানে আছি এখানে আগে ছিল এয়ারটেলটা খুব প্রমিনেন্ট, এখন দেখছি জিও বেশি লাগে। তো জীবনে কখনো কখনো দেখুন আমাদের কোনটা কোন ফ্যাক্টর বেশি কাজ করবে, সেটা বলা মুশকিল। তবে আমাদের সবকটা জিনিসকে, সবকটা পার্টকে, অঙ্গকে, অষ্টাঙ্গিক যোগের 8টা অঙ্গকেই আমাদের সঙ্গে রাখতে হবে, সেটা চর্চা করে যেতে হবে। তার মধ্যে যেটা বেশি টাওয়ার লাগে, যার টাওয়ার সর্বত্র আছে, তাকে বেশি আমাদের ইউটিলাইজ করবে। ধ্যান, ধারণা, প্রত্যাহার, সবকটাই আছে, কিন্তু তার মধ্যে যেটা বেশি আমাদের প্রয়োজন, তার উপকারিতা আমাদের
মেনে নিতে হয়, আর সেটাকে প্রয়োগ বেশি করতে হয়। তো যা বলছিলাম, যেটা আমাদের শরীরের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো এক একটার এক একটা বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। এক এক সিস্টেম এক বিশেষ দিক নিয়ে তার তার চলা, তার গুরুত্ব, তার মূল্যায়ন সেইভাবে করে থাকে। তো যেমন ধরুন আমাদের হরমোনাল সিস্টেম, যেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, যে গ্ল্যান্ড গুলো আছে আমাদের শরীরে, সেই এক একটা গ্ল্যান্ড কিন্তু আধ্যাত্মিক জগতে তাকে আমরা কি বলে থাকি? চক্র বলে থাকি, প্লেক্সাস, প্লেক্সি, প্লেক্সাস। যেমন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার চক্র। তো এক একটা চক্রে আলাদা আলাদা গ্ল্যান্ড আছে, আর সেই গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন কি করে? বিশেষ ধরনের ভাব প্রবণতা মানুষের সেটা নিয়ন্ত্রণ করে থাকে। বৃত্তিগুলো সেই হরমোন ক্ষরণের উপরেই নির্ভর করে। মানুষের যে বৃত্তি, তা হরমোন ক্ষরণের উপরে নির্ভর করে। যেমন আমাদের মণিপুর চক্র, যেটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড, সেই অ্যাড্রেনালিন গ্ল্যান্ডে কি হরমোন আছে? ইমার্জেন্সি হরমোন, অ্যাড্রেনালিন হরমোন। তো সেখানে আমাদের বৃত্তিগুলো আছে কি কি? লজ্জা, বিষণ্ণতা, ঈর্ষা, সুষুপ্তি, বিষাদ, কষায়, তৃষ্ণা, মোহ, ঘৃণা, ভয়। তেমনি অনাহত চক্রও আছে। অনাহত চক্রটা হচ্ছে কি? থাইমাস গ্ল্যান্ড। এখানে যে হরমোন ক্ষরণ হয়, তা ইমিউন সিস্টেমকে খুব ডেভেলপ করে, অ্যান্টিবডি তৈরি করে। সেখানে আমাদের যে প্রবৃত্তিগুলো আছে, যা নিয়ন্ত্রণ করে থাকে, তা হচ্ছে আশা, চিন্তা, চেষ্টা, মমতা, দম্ভ, বিবেক, বিকলতা, অহংকার, জড়তা, কপটতা, বিতর্ক, অনুতাপ। তো এরকম যে আলাদা আলাদা স্টেশন গুলো আছে শরীরে আমাদের, বা চক্রগুলো আছে, বা যে গ্রন্থি থেকে গ্রন্থি রস ক্ষরণ হয়, সে প্রত্যেক জায়গায় বিশেষ ধরনের কি আছে? প্রবৃত্তি আছে। কিন্তু আধ্যাত্মিকতা এমন একটা জিনিস, মেডিটেশন, আমরা বেসিক্যালি আধ্যাত্মিকতা মানে বুঝি, তা হচ্ছে কি? মেডিটেশন, ধ্যান ধারণা, সাধনা। এই জিনিসটা কিন্তু সমস্ত কিছুকে চ্যানেলাইজ করে দেয় এক থেকে। সমস্ত কিছুকে একটা বিশেষ দিকে কি করে? চ্যানেলাইজ করে। এটাই হলো তার স্পেশালিটি। যা কি করে? প্রত্যেকটা গ্রন্থি থেকে যে গ্রন্থি রস ক্ষরণ হয়, সেটাকে সন্তুলন করে দেয়, ব্যালেন্স করে দেয়, ব্যালেন্স করে দেয়। এটা তো গেল হরমোনাল সিস্টেম। সময় কিন্তু খুব স্পিডে এগিয়ে যাচ্ছে। যাক, আমি তার জন্য আমাকেও সেইভাবেই চিন্তা ভাবনা করে চলতে হবে, কারণ না হলে আমি ওই সময়ের সাথে পাল্লা দিতে পারবো না। এবার দ্বিতীয় হলো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে আমাদের বিচিত্র এই শরীরের যে কাজগুলো না, তা মানুষকে কখনো কখনো ভাবায়। অ্যাকচুয়ালি যে ভাবনা, যেটা আমরা বলে চিন্তা করি,
এই যে মন, মন জিনিসটাকে, এই হচ্ছে 50টা প্রবৃত্তির সমাহারই হচ্ছে মন। মনটা কিন্তু এটা হচ্ছে 50টা বৃত্তির সমাহার। তো আমাদের মনের মধ্যে যা ভাবনা, যা চিন্তা, জিনিসগুলো আসে, সাধারণ মানুষের যেগুলা হয়, সেগুলো যদি আমরা শুনি বা জানি বা আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা হাসবো, কখনো কাঁদবো, কখনো বলবো কেমন অসহায় লোক, কি কি সব ভেবে চলেছে মনে মনে। তো এগুলো হয় কেন? এগুলো এর জন্য হয় সাধারণ মানুষের, যারা নিজের মনটাকে ট্রেন করতে পারেনি, যারা নিজের মনটাকে ট্রেন করতে পারেনি, যারা নিজের মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারেনি, তার জন্য এরকম হয়। তো এই যে নার্ভাস সিস্টেম, আমাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত দুটো সিস্টেম কমিউনিকেট করে, কোঅর্ডিনেট করে। তা হচ্ছে হরমোনাল সিস্টেম, আর একটা হচ্ছে এই নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমের দেখুন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে কি বোঝায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে বোঝায় আমাদের মস্তিষ্ক আর মেরুদণ্ড। এই মেরুদণ্ড থেকে সমস্ত কিছু সঞ্চালিত হচ্ছে। 12টা ক্রেনিয়াল নার্ভস আছে, মস্তিষ্ক থেকে 12টা নার্ভস বেরোচ্ছে। সেই 12টা নার্ভস কি করছে? গোটা শরীরকে নিয়ন্ত্রণ করছে, গোটা শরীরকে নিয়ন্ত্রণ করছে। আমাদের শরীরের যে ফাংশন অটোনমাস, আর আরেকটা হচ্ছে ভলেন্টারি নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে অটোনমাস নার্ভাস সিস্টেম আর নন ভলেন্টারি। যেটা নিজে নিজে হচ্ছে বা আমাদের ইচ্ছাতে হচ্ছে, ব্রেন ওয়ার্ডার করছে, সেটা হচ্ছে এক ধরনের নার্ভস। আরেকটা হচ্ছে যে নিজে নিজে কাজ করছে, যেমন হার্ট, সে নিজে নিজে কাজ করছে। আমরা যদি বলি হার্ট, তুমি অনেক দিন পরিশ্রম করলে, 40 বছর হয়ে গেল, এখন একটু রেস্ট করো। যদি হার্ট রেস্ট করতে যায় তো কি হয়ে যাবে? মরে যাবে মানুষ। সে তখনই রেস্ট করবে যেদিন প্রাণবায়ু এই শরীর থেকে বেরিয়ে যাবে। তো সেরকম নার্ভাস সিস্টেম আছে, যে কারো কথা শুনে না। সে ততদিন কাজ করে যতদিন তার এই দেহ মন্দিরে, এই এই যন্ত্রে সে প্রাণবায়ু থাকবে। আরেকটা হচ্ছে আপনার কথা মতো, আপনার ইচ্ছা মতন ব্রেন যেটা অর্ডার করবে সেই মতন কাজ করবে। তো এই নার্ভস গুলোকে সুন্দরভাবে কাজ করাবার জন্য, যাতে ব্রেনটা সুস্থ থাকে, সুন্দর থাকে, সবল থাকে, সক্রিয় থাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, তার জন্য এই ধ্যান ধারণা খুব প্রয়োজন। ধ্যান ধারণা ছাড়া সম্ভব নয়। এই অষ্টাঙ্গিক যোগ সাধনা খুবই প্রয়োজন। কারণ মানুষের হাইপার টেনশনে, মানসিক চাপে, তারপরে হয়তো কোথায় আঘাত লেগে গেল, ডিমেনশিয়া যেসব রোগগুলো হয় আমরা জানি, সেগুলো কিন্তু ওই নার্ভেরই রোগ, নার্ভের থেকেই হয়। তো আমরা যেন আমাদের মস্তিষ্ক জীবনের শেষ পর্যন্ত যেন ভালোভাবে কাজ করে, সেইভাবেই কাজ করে যেভাবে কাজ করে থাকে আহ এক যুবক মানুষের যেরকম কাজ করে থাকে, সেই মতোই যেন কাজ করে জীবনের শেষ পর্যন্ত। তার জন্য এই মেডিটেশন খুবই প্রয়োজন।
খুব প্রয়োজন। এছাড়া অন্য কোনো উপায় নেই। সাধনা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি, এই 8টা জিনিসের উপর আমাদের বিশেষ করে কি করতে হবে? অনুশীলন করে যেতে হবে, বিশেষভাবে অনুশীলন করে যেতে হবে। তারপরে ডাইজেস্টিভ সিস্টেম তো আছে, এই ডাইজেস্টিভ সিস্টেমটাও যে আমাদের শরীরের শুদ্ধিকরণের ব্যাপারে, শরীরটাকে পবিত্র রাখার ব্যাপারে, শরীর থেকে নোংরা আজে বাজে জিনিস সেটা বের করতে সাহায্য করে যে প্রসেস, সেটা হচ্ছে কি? ফাস্টিং। আমরা ফাস্টিং এর পরে পুরো আমাদের যে এলিমেন্টারি ক্যানেল, যে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে বিভিন্ন রকমের ফাংশনস আছে, কার্যকলাপ আছে, সমস্ত কিছু নিয়ে যেটা তৈরি হয়েছে কি? ডাইজেস্টিভ সিস্টেম। তো সেটাকেও কি করতে হবে? মাঝে মধ্যে উপবাস করে, উপবাস যখন আমরা ভাঙবো তখন কি করবো? লেবু জল খেয়ে সেটাকে পুরোটাকে পরিষ্কার করে দিতে হয়। এটা ঠিক কেমন? এটা হচ্ছে ঠিক আমরা যে গাড়িগুলোকে সার্ভিসিং এ দেই না, আমাদের বডিকেও তেমন কখনো কখনো সার্ভিসিং এ দিতে হয়, তাতে করে আমাদের শারীরিক শুদ্ধিকরণ সেটি হয়। তাই মানুষকে মাসে 3-4 বার এই সার্ভিসিং করাতে হয় শরীরকে। মানুষকে এটাকে খেয়াল রাখতে হয়। মানুষ যেন এটা মনে রাখে, সবাই যেন আমরা এটা মনে রাখি। দেখুন, মানসিক জগৎ একটা বিচিত্র জগৎ। তো এই যে শারীরিক জগৎ, এই সমস্ত ফ্যাক্টর গুলো যদি আমরা ঠিক মতন নিয়ন্ত্রণ করি, ঠিক মতন পরিচালনা করি, ঠিক মতন রক্ষণাবেক্ষণ করি, আর তার সাথে মানসিক জগৎকেও ঠিকভাবে আমরা যেন পরিচালনা করি, কিসের মাধ্যমে? বিবেকের মাধ্যমে। তাহলে কি হবে? আর এটা সম্ভব হবে, বিবেক তখনই জাগবে যখন আধ্যাত্মিক অনুশীলন করব, ধর্মাচরণ করব, তখনই সম্ভব। তখন কি হবে? একটা সুন্দর ব্যালেন্স, এই ত্রিভুজের সুন্দর ব্যালেন্স তখনই আসবে। না হলে কিন্তু এই সুন্দর ব্যালেন্স যতক্ষণ না আসবে ততক্ষণ কি হবে? আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এইসব নিয়ে আমরা পড়ে থাকবো। আমাদের মধ্যে রেশনালিটি ডেভেলপ করতে হবে। আমাদের হয় কি, সাধারণভাবে সাধারণ মানুষের ভাবাবেগের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এলোমেলো দৌড়াতে থাকি জীবন পথে। এই জীবন যুদ্ধে আমরা অনেক সময় হেরে যাই, অনেক সময় তলিয়ে যাই। কেন? যখন আমরা আবেগবশত, ইমোশনালি দৌড়াতে থাকি, যুক্তি তর্ক যেখানে স্থান পায় না, যখনই আমাদের চিন্তায় যখন যুক্তি তর্ক স্থান পায় না, তখনই আমাদের কি হয়? অনেক কিছু হয়ে যায়। আমরা নিজেকে হারিয়ে বসি, নিজেকে খুইয়ে বসি। তাই মনের সেই স্তরটাকে জাগাতে হবে। মনের মধ্যে রেশনালিটিকে সেটা থেকে জাগাতে হবে অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আর এটা তখনই বেশি হবে যখন আমরা ধ্যান ধারণা বেশি করে করব,
যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান ধারণা, প্রত্যাহার, সমাধি, এগুলো যখন অনুশীলন ঠিক ভাবে করবেন, তা না করতে গেলে কিন্তু আমরা কখন হয়তো করতে পারি। তো মানুষের কখনোই বিচলিত হবার দরকার নেই। মানুষের ভাবনাগুলোকে, সেগুলো কখনো কখনো মুছে ফেলতে হয়, মুছে ফেলতে হয়। যেমন আপনি দেখবেন কম্পিউটারে হোক, মোবাইলে হোক, অনেক জাঙ্ক ফাইলস তৈরি হয়। সেগুলো আপনারা কি করেন, আমরা কি করি, ডিলিট করে দেই, মুছে দেই। তো আমাদের চিন্তার মধ্যে অনেক জাঙ্ক ফাইলস তৈরি হয়, সাব ফাইলস তৈরি হয়ে যায়। একটা মূল চিন্তা, মেন চিন্তা বা মেন বিষয় যেটা নিয়ে আমরা চিন্তা করছি, সেখান থেকে অনেক টুকরো 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 টুকরো, ছোট 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 আরো অনেক চিন্তা, এলোমেলো চিন্তা তার সাথে কি হয়, আসতে থাকে। দেখবেন কম্পিউটার, দেখবেন একটা ক্লিক করবেন যে পয়েন্টে, তার মধ্যে অনেকগুলো সাব পয়েন্ট এসে যায়। তো আমাদের ঠিক এক্স্যাক্টলি কম্পিউটারের মতন, কম্পিউটার থেকে তার থেকে আরো বেশি সুপার সুপার এই ব্রেন, যার কারসার হচ্ছে মাইন্ড। সুপার কম্পিউটার হচ্ছে ব্রেন, মাইন্ড হচ্ছে কারসার। বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন পয়েন্টে আমাদের মন চলে যায়। তো সেগুলো মুছে ফেলতে হয়, ডিলিট করতে হয়, ডিফ্র্যাগমেন্ট করতে হয়। যে ফ্র্যাগমেন্টেড ফাইলস গুলো মনের মধ্যে আছে, সেটাকে ডিফ্র্যাগমেন্ট করতে হয়। যে মনটা টুকরো টুকরো হয়ে হাজার দিকে ছড়িয়ে গেল, সেই মনটাই কিন্তু কষ্টের কারণ। সেই এলোমেলো মন কিন্তু ভালো করে চিন্তা করতে পারে না, ভালো করে ভাবতে পারে না, ভালো দিকে পরিচালনা করতে পারে না সেই মানুষকে, সেই ব্যক্তিকে। কারণ টুকরো টুকরো যেসব জিনিসগুলো মনের মধ্যে, বিষয়ের মধ্যে, ব্যক্তির মধ্যে, বস্তুর মধ্যে মনটা ভাগ হয়ে গেছে, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ব্যক্তির মধ্যে, বস্তুর মধ্যে, বিষয় আশয়ের মধ্যে। তো তখন কি হয়, তখন মানুষ ভালো করে ভাবতে পারে না, চিন্তা করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না কি করব, কি করতে হয়, কি করা উচিত। এই সময়টা কিন্তু বড় কষ্টের সময়। তো তার জন্য মানুষকে এই অনুশীলনের মাধ্যমে, কাল্ট অফ স্পিরিচুয়ালিটি, দ্য কাল্ট অফ পিনাকল অর্ডার, এই অভ্যাসের মাধ্যমে মনটাকে পিনাকেলড করতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে। আর পিনাকেল ওয়ার্ল্ডার যখনই হবে, তখন কি হবে, যে মন ছড়িয়েছিল সেটা কি হবে, সেটা সেই পিরামিডের মতন এক জায়গায় চলে আসবে। আর আসতে গেলে তখন কি হবে, মানসিক শান্তি, সুখ, পরমা শান্তি, পরমানন্দ। কি পেলাম, কি হারালাম, কি এলো, কি গেল, কি দেখলাম, কি দেখলাম না, কি শুনলাম, কি শুনলাম না, কি এলো, কি গেল, কি হারালাম, কি পেলাম, এসবের মধ্যে তখন আর, এই জুয়া খেলার মধ্যে তখন আর সে আটকে থাকবে না। এ জগৎ হচ্ছে একটা নাটক, নাট্যমঞ্চ। তিনি, যিনি রচয়িতা এই জগতের, আমরা সেই অদৃশ্য জগৎ থেকে এসেছি, আবার অদৃশ্য জগতে চলে যাব।
তো যিনি এই রচয়িতা, যিনি এই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছেন, যার মানুষ কল্পনা সঞ্জাত আমরা সবাই, এই ব্যক্ত জগৎ, তাকে যখন আমরা স্মরণ করব, তার দিকে যখন মন নিয়ে যাব, তখন আমাদের মন তার মনের সাথে মিশে এক হয়ে যাবে। আর যখন এক হয়ে যাবে তখন কি হবে? পরম সুখ, পরমানন্দ, অনন্ত সুখ আসতে থাকবে। উপর থেকে দেখে মনে হবে কত ডিপ্রেশন, কত দুঃখে আছে, কত কষ্টে আছে। আর রাধাকে দেখেও মানুষ ভাবতো, কি আবার কেমন ডিভোশন, কি সব চিন্তা করে যাচ্ছে, কারোর সাথে কথা বলে না, অন্যমনস্ক হয়ে থাকে, কারোর সাথে কোনো গল্প নাই, কিছু নাই, বন্ধু নাই, বান্ধবী নাই, কিছু নাই। কিন্তু সে যে পরম যোগে আছেন, তার সাথে সংযুক্ত করে রেখেছেন নিজের মনকে, তার সাথে ভাবিত হয়ে চলেছেন, সেই জিনিসটা কিন্তু সবাই বুঝে উঠতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি। তো কখনো কখনো মানুষকে সেরকম মনে হবে যে যে এই ব্যক্তিটির মনে কত কষ্ট, দেখলে পরে মনে হচ্ছে ডিপ্রেশনে আছে, সাপ্রেশনে আছে, অপারেশনে আছে, মানসিক যন্ত্রণায় আছে, কষ্টে আছে। কিন্তু আসলে কিন্তু ওই যন্ত্রণার মধ্যেই যে সুখ, মানসিক যন্ত্রণার মধ্যেই যে সুখ, এ একটা আলাদা জিনিস। কারণ সে যন্ত্রণা, যাকে বলা হচ্ছে যে সে যন্ত্রণায় আছে, সে কিন্তু যন্ত্রণায় নাই, সে কোনো কষ্ট নেই, কারণ সে যে তার সাথে লিঙ্ক রেখেছে না, যার সাথে লিঙ্ক রাখার কথা। নমস্কার সবাইকে। মনে হচ্ছে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। দাদার ছবিটা আটকে গেছে, তো একটু আমরা সময় নিচ্ছি। হ্যাঁ, আবার চলে এসেছেন দাদা। তো আমাদের হয়তো বাইরের অভিব্যক্তির সাথে নাই বা অতটা বেশি দাদা সম্পর্ক নমস্কার, থাকলো, কিন্তু সাউন্ড আসছে না। সাউন্ড আসছে না। এখন আসছে? এবারে আসছে, ঠিক আছে। এখন আসছে আপনার। এখন আসছে তো? আগের গুলো সব ঠিক ছিল? আগে সব ছিল, মাঝে একটু কেটে গেছিল। আচ্ছা জাস্ট এ মিনিট এগো। আচ্ছা, এখন ঠিক আছে না? তো আমাদের হয় কি, আমরা এরকম ভেবে বসি, কিন্তু এই ভাবনাগুলোর মধ্যে আমরা যেন হারিয়ে না যাই, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এর জন্য ডিফ্র্যাগমেন্টেশন আমরা কম্পিউটারে আমরা করি কি, বিভিন্ন যে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক গুলোকে ডিফ্র্যাগমেন্ট করি। ডিফ্র্যাগমেন্ট করলে কি হবে না, আজে বাজে যে ফাইলস গুলো সেগুলো সব সরে যাবে। আজে বাজে ফাইলস সরে গেলে পরে যে ফাইলস নিয়ে আমাদের বেঁচে থাকার কথা, যে বিষয় নিয়ে আমাদের বেঁচে থাকার কথা, যে বিষয় নিয়ে আমাদের চলার কথা, যে বিষয় নিয়ে আমাদের দৌড়ানোর কথা, যে বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে চলার কথা, যে আইডিওলজিকে, সেটা ঠিক থাকবে। কারণ আমরা যদি আমাদের যে আলমিরাতে দুনিয়ার যত কাগজপত্র, আজে বাজে জিনিস সব যদি ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু যে জিনিসটা পাওয়ার কথা সেটা ঠিক সময় পাবো না। সেটা খুঁজতে হবে, অনেক খুঁজতে হবে, খুঁজে খুঁজে তবে বার করতে হবে। আলমিরা ধরুন 20,000 টাকার আলমিরা কিনলেন, মোটা ইস্পাতের খুব সুন্দর ঝা চকচকে আলমিরা। আলমিরার মধ্যে বিভিন্ন থাক আছে, সেলফ আছে।
তার মধ্যে দুনিয়ার যত জিনিস সব ঢুকিয়ে এলোমেলো ভাবে ঢুকিয়ে রেখে দিলেন, ভরে রেখে দিলেন। ঠিক মুহূর্তে, ঠিক সময়ে আপনার যা প্রয়োজন, যা দরকার, যা খুবই প্রয়োজন, যেটা ছাড়া আপনার চলবে না, সেটা কিন্তু খুঁজে পাবেন না। তখন তখন বসে বসে চুল ছিঁড়তে হবে, টেনে চুল ছিঁড়বেন, এটা ভাঙবেন সেটা ভাঙবেন, যে আমি পাচ্ছি না কেন। এ খুব কষ্টের জিনিস। সেই মুহূর্তটা কিন্তু খুব কষ্টদায়ক হবে, দুঃখদায়ক হবে। তাই আমরা যে কোনো জিনিস রাখবো, সেটা কিরকম থাকবে? সুন্দরভাবে থাকবে, যে 1 নম্বর শেলফে ওই জিনিস আছে, 2 নম্বর শেলফে ওই জিনিস আছে, 3 নম্বর। তো আমাদের মাইন্ডটাও যেন সেরকমই হয়, গুছিয়ে রাখা। কি পেতে এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি, এই জিনিসগুলা কিন্তু আমাদের মনে ভালোভাবে রাখতে হবে। আইডিয়া ইজ দ্য ফাদার অফ থট, থট ইজ দ্য ফাদার অফ অ্যাকশন। এটা আমরা সবাই জানি। তাই আমাদের ভাবনাগুলো সর্বদাই নির্ভর করে কিসের উপর? আদর্শের উপরে। আমাদের আদর্শ কি? আমরা যে এই যে আধ্যাত্মিক জীবন অতিবাহিত করছি, বা আমাদের জীবন একটু অন্যভাবে আমরা দেখার চেষ্টা করেছি, বা আমাদের মতন অনেকেই সন্ন্যাসী না হলেও, গেরুয়া বস্ত্র না পড়লেও তার ভিতরটা হয়তো গেরুয়া হয়ে আছে, অনেকেরই আছে। শুধু কাপড় গেরুয়া করলেই হয় না, মনটাকেও গেরুয়া করতে হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা ঠিক একটা আদর্শ নিয়ে তারা চলেন, তারা এগিয়ে যান, তাদের জীবনের গতি সেই মতন হয়, তারা জীবনের শেষে সেই আদর্শের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তো মনের এই বিভিন্ন জিনিসগুলো, যে অভিব্যক্তিগুলো, এরা মানুষকে বোঝা উচিত। মনটা হচ্ছে কি? একাদশ ইন্দ্রিয়। আমরা 10টা ইন্দ্রিয় জানি: বাক, পাত, পানি, পায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কিন্তু আরেকটা ইন্দ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে কি? এই মন। তাই মনের কথা শুনলে হবে না, মন তো অনেক কিছুই চাইবে। চানাচুর, বিস্কুট, চকলেট, যেগুলা খাওয়ার কথা নয়, যেগুলো খেলে পেট খারাপ হবে, যেগুলো দেখলে রাতের ঘুম কেড়ে নেবে, যা শুনলে 10 দিন মানুষ ঘুমাতে পারবে না, সে তো মন সেগুলা নিয়ে ব্যস্ত থাকতে চাইবে। কিন্তু না, মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়। তাই ইন্দ্রিয়ের কথা বেশি শুনতে নেই, অ্যাভয়েড করে যেতে হয়। কিন্তু যখন কোনো ভালো চিন্তা আসবে, শুভ চিন্তা আসবে, তখন তাকে শোনা উচিত। মন হচ্ছে একটা অন্ধ শক্তি। মন হচ্ছে একটা অন্ধ শক্তি। যে অন্ধ শক্তি তো অন্ধের মতন ছুটে যাবে, এটা তো স্বাভাবিক। তো সেটাকে একটা দিশা, একটা ঠিক রাস্তা তাকে ধরিয়ে দিতে হয়। বিষয় ছাড়া মন থাকতে পারে না, বিষয় ছাড়া মন থাকতেই পারে না। তাই একটা বিষয় দিয়ে, তাকে একটা গতি দিয়ে, একটা নির্দিষ্ট রাস্তা তাকে ধরিয়ে দিতে হয়, যাতে করে সে সেই রাস্তা ধরে, সেই পথ ধরে তার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে। তো আমাদের আধ্যাত্মিকতা যা হচ্ছে, আমরা বলেছিলাম না, মন, স্বাস্থ্য ও আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে একটাই জিনিস, 8টা ফল ঠিক আছে, সাধনার একটাই আদর্শ। আমরা যা বলে থাকি, আধ্যাত্মিকতার একটাই আদর্শ হওয়া উচিত, তা হচ্ছে কি? এক ঈশ্বর, অন্য কিচ্ছু নয়।
চারিদিকে এগিয়ে যাওয়া, তাকেই মনে রাখা, আর তাকে চিন্তায় রাখা। তোমারে ভাবিলে স্মরণে রাখিলে কেহ নাহি হয় দিশাহারা। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তোমারে দেখিলে স্মরণে রাখিলে কেহ নাহি হয় দিশেহারা। তুমি আধার নিশীতে ধ্রুব তারা, তুমি আধার নিশীতে ধ্রুব তারা, তোমারে দেখিলে স্মরণে রাখিলে কেহ নাহি হয় দিশেহারা। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা যদি আমরা খেয়াল রাখি, এটা যদি মনে রাখি, এটা যদি চিন্তায় রাখি, এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনে যদি এগোই, ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, অশনিপাত হবে, সাইক্লোন হবে, সুনামি হবে, টর্নেডো হবে, হাইলা আইলা লাইলা কাইলা, অনেক কিছুই হবে জীবনে। হোক না, তাতে ক্ষতি কি আছে? আমরা তো নাটক করে যাচ্ছি না। নাটকে কখনো দুঃখের অভিনয় করতে হবে, কখনো সুখের অভিনয় করতে হবে, কখনো নেতাজির মতন অভিনয় করতে হবে, কখনো কখনো সেরকম অভিনয় করতে হবে। ইয়ের মতন, কি বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের যে প্রিয় ছিল, সেই ইয়ের মতন, কি বলে, মাতাল, কি নাম ছিল সেই মাতালের নাম? গিরিশ ঘোষ। তারও মতন অভিনয় করতে হবে জীবনে। তো অভিনয় হোক না, ক্ষতি কি আছে? অভিনয় করে যায়, তিনি যেন খুশি হন আমাদের অভিনয়ে। তাকে খুশি করতে পারলেই এই জীবন সার্থক। আমি গিরিশ ঘোষের অভিনয় করি, বা আমি নেতাজির অভিনয় করি, বা আমি সুখের অভিনয় করি, দুঃখের অভিনয় করি, যাই অভিনয় করি না কেন, অভিনয়ে যেন তুমি খুশি হতে পারো। আধ্যাত্মিক জগতে এটার যে গুরুত্ব, তা অপরিসীম, তা বলে ব্যক্ত করা যাবে না। মানুষ এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি এগোতে থাকে, অন্ধকার অন্ধকার মনে হবে না, অমাবস্যা অমাবস্যার মতন মনে হবে না, চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের মতন মনে হবে না, সূর্যগ্রহণ সূর্যগ্রহণের মতন মনে হবে না। সে জীবনে চন্দ্রগ্রহণই হোক, সূর্যগ্রহণই হোক, অমাবস্যাই হোক আর পূর্ণিমাই হোক, যাই হোক না কেন, সে তো তার ভাবে মশগুল হয়ে থাকবে। এটাই তো জীবন, না? এটাই হলো সার্থক জীবন। তাই আধ্যাত্মিকতা এমন একটা ভিটামিন, এমন একটা অ্যান্টিবায়োটিক, এমন একটা পেন কিলার, এমন একটা উপায়, এমন একটা সার্চ লাইট বা লেজার লাইট, এমন একটা সলিউশন, A+B² মতন, মানে এমন একটা ফর্মুলা, শুকিয়ে যাওয়া কাঠের মধ্যেও সে আবার নতুন করে কচি পাতা যেন গজিয়ে ওঠে নতুন করে। এটা ভুললে আমাদের চলবে না। লেকচার দেওয়া বড় কথা নয়, বক্তব্য রাখা বড় কথা নয়, মানুষের সামনে বিষয়কে উপস্থাপনা করা বড় কথা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটি অভিব্যক্তিতে, প্রতিটি অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে তাকে ধরে থাকা, আধ্যাত্মিকতাকে ধরে থাকা, তাকে নিয়ে এগিয়ে চলা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার। নমস্কার দাদা। আমাদের আজকের আলোচনা মন, স্বাস্থ্য এবং আধ্যাত্মিকতার একটা যে সংযোগ, এই বিষয়ে দাদার একটা খোলামেলা, একটা অতি সরল করে দাদা সত্যি আমাদের ব্যক্ত করলেন।
এত একটা কঠিন বিষয়কে এভাবে যে সরল ভাবে ব্যাখ্যা আমরা শুনলাম, মাঝে মধ্যে আমার কিছু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, যেগুলো না করে আপনাকে পারছি না। হুম, আমাদের যে শরীর, আমরা মন প্রধান হুম। জীব, আমাদের এই যে শরীর, এই শরীরের সঙ্গে মনের যে একটা সন্তুলন অবশ্যই একটা ব্যাপক আপনি ব্যাখ্যা করেই গেলেন, কিন্তু কোথাও কি আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের এই মনটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে? একটা যদি সরাসরি একটা ছোট্ট করে যদি আপনি এই জিনিসটাকে যদি ব্যক্ত করেন, আমরা উদাহরণ, খুব খুশি হব আর কি। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি। আপনি ধরুন সারাদিন খুব পরিশ্রম করে বাড়িতে এলেন, সে মাঠে ঘাটে বা অফিস আদালতে কাজ করে যখন বাড়ি ফিরলেন, ধরো তুমি বাড়ি ফিরলে, গগন তোমাকেই বলছি, হ্যাঁ, বলুন। হয়তো কেউ বাড়ি ফিরলো, কোনো মানুষ সারাদিন হাড় খাটুনির পরে বাড়ি ফিরলো, ফেরার পরে যাকে তার ভালো লাগে তাকে বলল, আমাকে এক গ্লাস জল দেবে। সকাল ভোর 4টের সময় বেরিয়ে গেছেন, সারাদিন অফিস আদালত বা মাঠে ঘাটে কাজ করার পরে যখন বাড়ি ফিরে এসে এক গ্লাস জল চাইল, আমাকে এক গ্লাস জল দেবে। উত্তর এলো, ওখানে জল আছে, এখানে গ্লাস আছে, গ্লাসে জল নাও আর ডক ডক করে গিলে খাও, কেউ এখানে তোমাকে জল দেবে না। যখন এই কথাটি বলা হলো, তখন এই কথার যে স্পিড যেটা ছিল, ধরুন 100 কিলোমিটার/আওয়ার স্পিড, এবার সময় যত গড়িয়ে যাবে তখন ভাববে, আমি এক গ্লাস জল চাইলাম আর আমাকে এমন একটা কথা বললো। আমি কাদের জন্য খাটছি, কাদের জন্য উপার্জন করছি, আমি সকাল থেকে এই রাত পর্যন্ত যাদের জন্য উপার্জন করছি তারাই আমাকে এরকম কথা বললে একটি গ্লাস জলের জন্য। রাত 10টা হয়ে গেল, মানসিক চঞ্চলতা বেড়ে গেল, সাইক্লোনের মতন হয়ে গেল। 50,000 কিলোমিটার/আওয়ার স্পিড মনের ভিতরে সেই চঞ্চলতা হতে শুরু করলো। আর রাত 12টা বেজে গেল, 10 লাখ কিলোমিটার/আওয়ার স্পিড হয়ে গেল। আমি যার জন্য কাজ করছি তারা আমাকে এরকম কথা বললো। হিয়ার ইজ দ্য নিড অফ স্পিরিচুয়ালিটি। এইখানে ঈশ্বরের কৃপা দরকার, প্রত্যাহার যোগ দরকার, সেকেন্ড লেসনের দরকার, ঈশ্বরের কৃপা দরকার এটাকে ডাইজেস্ট করার জন্য, না হলে পারবে না। বুঝতে পারলে তো গগন? মনোসংযোগ আর দরকার। না হলে পরে ওই রাত 12টায় গিয়ে হয় নিজে কিছু করবে, নাহলে অন্য কাউকে কিছু করবে, নাহলে গোটা যা, যা। সৃষ্টিটাকে সে ধ্বংস করবে, ওসামা বিন লাদেন হয়ে যাবে। আচ্ছা, আজকে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনায় আরেকটা যেটা প্রশ্ন থেকেই যায়, যাদের বয়স ধরুন 15 হ্যালো, থেকে 20-22 শোনা যাচ্ছে বছর, না, আরেকবার। আমি বলতে চাইছি এই যে আজকে একটা যে আমাদের হরমোন গঠিত ব্যাপার নিয়ে আপনি একটা আলোচনা করে গেলেন, মনকে হ্যাঁ, সন্তুলন রাখার জন্য, মনকে সতেজ রাখার জন্য মনের অবশ্যই প্রয়োজন। এই যে ক্লিয়ার হচ্ছে না, মনটাকে টাওয়ারটা কেটে কেন্দ্র কেটে করে যাচ্ছে, কথাগুলো স্পষ্ট আলোচনা হচ্ছে না। কথাগুলো স্পষ্ট হচ্ছে না। হ্যালো, হুম। একটা কি বার্তা আপনি দেবেন যারা কম বয়সী যে ছেলেগুলো, যেগুলো মনে 15, 20, 25, 30, এখানে একটা হরমোন গঠিত ব্যাপার নিয়ে একটা দীর্ঘায়িত আলোচনা আমাদের হয়ে গেল অলরেডি, তো সেখানে অনেক চঞ্চলতা দেখা যায় সাধারণ যুব সমাজের মধ্যে, একটা ব্যাপক চঞ্চলতা, কি করব কি না, হ্যাঁ, সেই দিক দিয়ে একটা আপনি কি বার্তা দিতে চাইবেন? প্রশ্ন হচ্ছে, টিনেজের যে চঞ্চলতা সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাই তো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। তো এই যে চঞ্চলতা টিনেজের মধ্যে,
11 থেকে 20 বছরের মধ্যে, এটা খুব ভালো জিনিস, খারাপ জিনিস নয়। আমি এর জন্যই বলবো ভালো জিনিস, যে অফুরন্ত শক্তি তাদের মধ্যে সেই সময় আসে, যে অফুরন্ত চাওয়া পাওয়া তাদের মধ্যে আসে, তাদের মধ্যে যেন গোটা পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসে। এটা খুব ভালো, যদি এটাকে ঠিক দিকে পরিচালিত করা যায়। ঠিক দিকে যদি পরিচালিত করা যায়, তাহলে সে নেক্সট টু গড হয়ে যাবে, ভগবান হয়ে যাবে, সে দ্বিতীয় মহেশ্বর হয়ে যাবে। তার মধ্যে একটা বটবৃক্ষের মতন সম্ভাবনা সেটা প্রস্ফুটিত হবে, দেখা যাবে। কিন্তু যখন মানুষ সেটাকে ঠিক মতন পরিচালিত করতে না পারে, তখন কি হয়? সেটা ভেঙে টুকরো 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 হয়ে যায়, বালির বাঁধের মতন সব বাঁধ ভেঙে বন্যার জল চারদিকে প্লাবিত দাদা হয়ে সাউন্ড আসছে খুব গ্রামগঞ্জ কম। সব। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। তো তার জন্য কি করতে হবে? 5 বছর বয়স থেকে মানুষকে, প্রত্যেক মানুষকে 5 বছর বয়স থেকে আধ্যাত্মিক অনুশীলন করা দরকার। কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহা দুর্লভং মানুষং জন্ম তদপম ধ্রুবম অর্থজম। 5 বছর বয়স থেকে তাকে ধর্মাচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। অষ্টাঙ্গিক যোগ সাধনা যদি সে অনুশীলন করে, তাহলে সেই চঞ্চলতা, সেই ছটপটানি, সেই তৃষ্ণা, সমস্ত কিছু একদিকে সে পরিচালিত হবে পিনাকেল ওয়ার্ডারে। এ ছটপটানি হচ্ছে হরমোনাল সিস্টেমের জন্য ছটপটানি, এ ছটপটানি হচ্ছে ইন্দ্রিয়ের জন্য ছটপটানি, এ ছটপটানি হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, কিছু টেকনিক্যাল প্রবলেম। তো তার জন্য তাকে দৌড়াতে হবে কোন দিকে? ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহানগতস্য পন্থা। তাকে নিজের মনের গুহাতে তাকে খুঁজতে হবে, তাকে দৌড়াতে হবে সেই অনন্ত সুখ পাওয়ার জন্য। এটাই একটা উপায়, ভেরি সিম্পল প্রসেস। যদি গাইডেন্স ঠিক থাকে, মেন্টর ঠিক থাকে, পরামর্শদাতারা যারা থাকেন তারা যদি ঠিক মতন তাকে পরিচালিত করে। হ্যাঁ, তাহলে এই যে টিনেজ পিরিয়ড আফটার 12 ইয়ার্স টু 20 ইয়ার্স, এই যে বয়সটা, তাহলে এটাই মানে আধ্যাত্মিক এসোনা পাওয়ার, আধ্যাত্মিক দিশা খোঁজার একটা উপযুক্ত বয়স, এভাবে একদম বলা পারফেক্ট যায়। টাইম, একদম পারফেক্ট টাইম। আমি তো বলবো টিনেজ কেন বলবো, আমি বলবো 5 বছর বয়স থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে 5 সেই বছর যে বয়স থেকে। আধ্যাত্মিকতার একটা পরিবেশে তাকে অবশ্যই তার বেড়ে ওঠাটাও নিশ্চিন্তে একটা আধ্যাত্মিক পরিবেশ দরকার নিশ্চয়ই। দেখুন, আপনি ধরুন কখন তুমি ধরো ভেন্ডি লাগালে হুম হুম, বা বেগুন লাগালে বা তুমি মটরশুঁটি লাগালে, তো লাগানোর পরে তার দিকে ফেন্সিং করো না? নাই, হ্যাঁ অবশ্যই, সে তো করতেই হবে। ফেন্সিং করতে হয় না বাবু? তো একটা ছেলেকে যখন তুমি বেড়ে ওঠাবে, একটা মেয়েকে যখন তুমি সেইভাবে তৈরি করবে, তো তার দিকে তো তোমাকে ফেন্সিং গাইডেন্স দরকার না? তুমি মটরশুঁটি লাগিয়ে দিলে, ধানের চারা লাগিয়ে দিলে, ভেন্ডির লাগালে, তারপরে ছেড়ে দাও নাকি? তারপরে যখন ভেন্ডিগুলো বড় বড় হয় তারপরে গিয়ে তুলতে যাও নাকি? তারপরে আর দেখো না? অবশ্যই অবশ্যই। কাল্টিভেশন তুমি যেরকম করছো, চাষ যেমন করছো খেতে, ঠিক তেমনি একটা মানুষকে সেইভাবে প্রতিটা মুহূর্ত, প্রতিটা পল তাকে সেইভাবে গড়ে তুলতে হয়। আর তুলতে হয় কত বয়স পর্যন্ত? 25 বছর পর্যন্ত। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করার পরে তাকে ছেড়ে দাও,
বা মাধ্যমিকের পরেই ছেড়ে দাও, এখন অনেক বেশি বুঝে যায়, তারপরে ছেড়ে দাও। হ্যাঁ ঠিক এই জায়গাতে এবার সে এরপরে নিজেকে ওকে হাঁটতে দাও, ওকে চলতে দাও নিজে থেকে একা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত করে দিয়ে ওকে নিজেকে একা চলতে দাও। আমি কিছু শুনতে পাচ্ছি না কিন্তু তোমার কথা, তুমি কি বলতে চাইছো? গগন, তোমার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না। ও সরি সরি, আমার কথা শুনতে পাচ্ছেন এবার? এখন শুনতে পাচ্ছি, আমার রাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই পয়েন্টেই আমি আসছি এবার। হুম। কি ধরনের মানে আধ্যাত্মিক পরিবেশ একটা এই শিখ ঠিক এই সময়কালীন আর কি দরকার, কি ধরনের মানে সরাসরি উন্মুক্ত ভাবে যদি একটু আপনি পরিবেশ কিছুই আমাদের। না, একটা জিনিসই দরকার তার। পরিবেশ অন্য কিচ্ছু না, একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে কি, স্পিরিচুয়ালিটি ইজ এ মিশন, স্পিরিচুয়ালিটি ইজ এ এসেন্স, আর স্পিরিচুয়ালিটি কাল্ট ইজ এ কাল্ট। স্পিরিচুয়ালিটি হচ্ছে আমাদের জীবনের মিশন, আমাদের জীবনের সার, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের এটাই অনুশীলন করে যেতে হবে। এর সঙ্গে জীবনের অবশ্যই সমস্ত কিছু ক্ষুধাকে, মানুষের জীবনের সমস্ত ক্ষুধাকে, তৃষ্ণাকে এদিকে পরিচালিত করলেই সব ঠিক হয়ে যাবে। কারণ মরুভূমিতে তুমি দাদা, যতই জল ঢালো ভাই, তেষ্টা মিটবে না। ওকে। এই দাদা জিনিসটা তাদেরকে নমস্কার। ফিল করাও। হ্যাঁ, নমস্কার। আমি কিছু একটা আপনাকে প্রশ্ন করতে চাই। এটা মানে বিভিন্ন পাবলিক দৃষ্টিকোণ থেকে অনেকে এটা শুনতে চায় বা আমাদের কাছ থেকে জানতে চায়, বা আমারও এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেটা হলো, হ্যাঁ, আপনি যে একটা কথা বলছেন, এটা খুব ভালো কথা যে আধ্যাত্মিকতাই জীবনের সার, এটাকে মেনে চলা উচিত প্রত্যেক মানুষের। এবং দাদা আধ্যাত্মিক আওয়াজ পরিষ্কার আসছে না, সুধাব্রতানন্দ দাদা আওয়াজ পরিষ্কার আসছে না আপনার। আধ্যাত্মিক অনুশীলন করা যে আ- প্রতিটি আ- মানুষের উচিত। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে হুম, যে টিন এজ সময়টা হয়, সেই সময় কি হয়, টিন এজ বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যখন শুরু হয়, তখন একটা শিশু সরি এই যে ছেলে মেয়েদের মধ্যে যে একটা আহ বৃত্তিগত যে একটা চাহিদা অত্যন্ত প্রকট হয়ে যায়। সেই সময়টাতে তারা, আমি যে একটা সত্তা, যে আমাকে ভালোভাবে চলতে হবে, সেটা সে ফিল করতে পারে না। বৃত্তি এবং মন দুটোকে এক করে মিশে যায়, তখন কয়েনসাইড হয়ে যায়, যার ফলে সেটা ডিসাইড করতে পারে না সে কোনটা ঠিক করছে না ভুল করছে। বৃত্তি যেদিকে নিয়ে যায় ঠিক সেই দিকেই সে ছুটে যায়। সে সেখান থেকে নিজেকে সরাতে পারে না। সে জানে যে আমার সিনেমা দেখা ঠিক না, কিন্তু তবুও সে সিনেমা দেখতে ছুটে। তার কারণ হচ্ছে কি, সিনেমার দিকে ছুটে যায়, তার কারণ কি না, সেখানে সে আনন্দ পাচ্ছে, সাময়িক আনন্দ পাচ্ছে, কিন্তু পার্মানেন্ট সে রিলিফ সে পাচ্ছে না। তো এখন একটা বাচ্চাকে, একটা শিশুকে বা একটা ছেলেকে, যে টিনেজার্স বাচ্চাদের বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড যাদের আছে, সেই সমস্ত বাচ্চাকে এখানে কিভাবে গাইড করলে তারা নিজেকে এই জায়গাটা থেকে ঠিক রাখতে পারবে? খুব সুন্দর প্রশ্ন, এই প্রশ্ন খুবই সুন্দর। এই প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন। কেন তা বলছি আমি। আমরা যা খাই, রস, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, শুক্র, টিন এজে সবচেয়ে বেশি তৈরি হয় লিম্ফ, ব্লাড তৈরি হচ্ছে। যা খাচ্ছি তাই কি হয়ে যাচ্ছে, হজম হয়ে যাচ্ছে, আর সেখান থেকে সে রস টেনে শরীরে চলে যাচ্ছে, আর সেই রস থেকে রক্ত, মাংস, অস্থি, মজ্জা, শুক্র তৈরি হয়। দেখবে, আপনারা দেখবেন যে হনুমান, তাদের লিম্ফ্যাটিক গ্ল্যান্ড এত বেশি স্ট্রং, তারা লাফাতে পারে এক গাছ থেকে অন্য গাছে, এখানে ওখানে সবসময় লাফাচ্ছে। তারা স্থির চঞ্চলতা। নয়, অস্থির, চঞ্চল বেশি। তো টিন এজের সবচেয়ে বেশি লিম্ফ তৈরি হচ্ছে, আর লিম্ফটাকে তারা তারা চ্যানেলাইজ করতে পারছে না, তাদের ব্রেনে সেটাকে অ্যাবজর্ব করাতে পারছে না, নার্ভাস সিস্টেমে অ্যাবজর্ব করাতে পারছে না, সেটাকে মেন্টাল ফোর্সে, স্পিরিচুয়াল ফোর্সে কনভার্ট করতে পারছে না। আর যে বালক বা যে টিনেজে আছে, যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা এই শক্তিকে মানসিক শক্তিতে, আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করবে, সে তো জিনিয়াস হয়ে যাবে, সুপারম্যান হয়ে যাবে, হিরো হয়ে যাবে। এর জন্য তো আধ্যাত্মিকতার প্রয়োজন। সে তো তখন মানে কি বলবো, সুপার হিরো হয়ে যাবে, তার মধ্যে আর কোনো বৃত্তি মানে এই
ধ্বংসাত্মক দিকে যে বৃত্তিগুলো ধাবিত করে সে তাকে ছুতে পারবে না, সে তখন কনস্ট্রাকটিভ দিকে যাবে, সৃষ্টিশীল সৃজনী সৃষ্টিতে সেটা কনভার্ট হয়ে যাবে, সেটা মানসিক শক্তি আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর হয়ে যাবে। তো লিঙ্কটাকে কাজে লাগাতে হবে। অ্যাক্সেস লিঙ্ক যেটা থাকে সেটা আজে বাজে চিন্তা করলে, আজে বাজে ভাব নিতে গেলে সেটা নষ্ট হয়ে যায়। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। আর ঠিক আছে মানুষ দাদা। হ্যাঁ, তাহলে ইন্দ্রিয়ের সেই জায়গায় সে পজিটিভ ঠিক যে চিন্তা ভাবনা পুস্তকে কিংবা পজিটিভ একটা পরিবেশ তৈরি করতে গেলে কি কি প্রক্রিয়া, কি ধরনের প্রসেস আমরা নেওয়া যেতে পারে আর কি? পজিটিভ কিছুই না, বেশি কিছু দরকার নেই। সকালে ঘুমের থেকে ওঠার পর হুম আর ঘুমে যাবার পর সময়, রাত্রে ঘুমে যাবার সময় তার মনের মধ্যে ভালো করে গেঁথে দিতে হবে, আমি কারো ক্ষতি করব না, আমি সবার ভালো করব, আর পরম পুরুষ ছাড়া আমার জীবনে আর কেউ নাই, দ্বিতীয় কোনো সত্তা নেই। আর তার সাথে এই মেডিটেশনটা প্র্যাকটিস করাতে হবে, যেখানে কি হবে, এক্সেস লিমিটটা সেটা নষ্ট হবে না, সেটা মানসিক শক্তিতে রূপান্তর হবে, আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর হবে। তার মানে তাছাড়া আমাদের বাবা তো অনেক কিছু দিয়ে গেছেন, প্রভাত সঙ্গীত দিয়ে গেছেন, কীর্তন দিয়ে গেছেন, কৌশিকী, তাণ্ডব, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, মানে কত কিছু জম নিয়ম এসব দিয়ে গেছেন বাবা। দাদা ফাস্টিং দিয়ে গেছেন। এখানে হুম। হ্যাঁ, আপনাকে একটা পাবলিক ফোরাম থেকে একটা প্রশ্ন, সেখান থেকে আপনাকে আমি বলতে চাইছি, প্রশ্ন করছি যে আজকালে বর্তমান যে প্রজন্ম, যে নিউ জেনারেশন, আজ মানে বিংশ শতাব্দীতে যে আমরা ছেলে মেয়েদেরকে যে পাচ্ছি, এরা তো ভীষণভাবে ম্যাটেরিয়ালিস্টিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওরা স্পিরিচুয়াল ব্যাপারটাকে তারা তো ইগনোর করে, তারা বলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এর কোনো বাস্তবতা নেই। তো এখন একটা ছেলে বা মেয়ের মধ্যে যারা টিনেজার, সেই সময় তো অটোমেটিক্যালি তার মানসিক চঞ্চলতা অত্যন্ত বেশি থাকে। এই অবস্থাতে সেই টিনেজকে কিভাবে এই স্পিরিচুয়াল মোটিভেশন দেওয়া যায়, তাদেরকে স্পিরিচুয়াল মোটিভেশন করা যায়? যেমন বিভিন্ন বাবা মা, তারা আমার সামনে আসে, এসে নিয়ে আমাকে বলে যে দাদা আমার ছেলেটাকে কন্ট্রোল করতে পারছি না, ছেলের বয়স হয়তো 22 বছর, 21 বছর বা 18 বছর, 19 বছর, আপনি এই বিষয়ে আমাকে কিছু একটা বলুন, মানে ইয়ে করুন। তো এখানে যথাসাধ্য আমি তাদেরকে মোটিভেট করার মতো আমার যতটুকু ঈশ্বরের কৃপাতে আমি জ্ঞান অর্জন করেছি তার মাধ্যমে আমি বলার চেষ্টা করি। কিন্তু এখন আপনার কাছে আমি সেই পাবলিক ফোরাম থেকে আপনাকে প্রশ্ন, বা সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রশ্ন, যে এই বয়সে টিনেজার্স এর মধ্যে, বা এখানে এত বেশি বাচ্চারা এক্সটার্নাল ওয়ার্ল্ডের প্রতি মানুষের, মানে বাচ্চাদের মন ঝটিত হতে থাকে, তারা এই আধ্যাত্মিকতা ব্যাপারটা, যেমন যেটা আপনি প্রথমে বললেন যে অন্যের আমি ক্ষতি করবো না, বা এই যে এটা তো সব বাচ্চার মধ্যে সমানভাবে প্রকট নয়। এটা হলো সংস্কারগত, যেসব বাচ্চা তার পারিবারিক কালচার সুন্দর উন্নত, তারা না হয় এটা মানে, কিন্তু সবাই তো অনেক সময় দেখা যায় ভালো শিক্ষিত মানুষ, কিন্তু উচ্চশিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও তারা এই স্পিরিচুয়ালিটি ব্যাপারটাকে টোটালি ইগনোর করে। এখন তাদের ক্ষেত্রে আমরা কিভাবে, কিন্তু তারা এটা আবার বলে যে দাদা আমার ছেলেটা ভালো নেই, এটাকে কিভাবে ঠিক করা যায়? তো এখন ওর বাবা মা যদি হয়তো বুঝতেও পারে, কিন্তু ছেলেটা যে টোটালি ম্যাটেরিয়ালিস্টিক, ওকে কিভাবে মোটিভেট করা যায়, ওকে কিভাবে স্পিরিচুয়াল পথে আনা যায়? রাইট, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। মোটিভেশনাল অনেকগুলো দিক আছে। আমি একবার ফাস্টিং এর পরে ট্রেনে উঠলাম, সকালে ব্রেকফাস্ট করে, ফাস্টিং ব্রেক করে একটু চিড়ে দই টই খেয়ে ট্রেনে উঠলাম। ওঠার পরে কিছুক্ষণ পরে একটা ঝালমুড়ি এলো, আসার সাথে সাথে আমার সামনে এসে আচারটাকে এমন ঘুরিয়ে দিল না, এত সুন্দর স্মেল বেরিয়ে এলো, আমার যে খেয়েছিলাম না সেটা সব কোথায় উড়ে চলে গেল, মানে যে এত খিদে লেগে গেল। আমি তখন কি করলাম, পাশের লোক যে ছিল তার সাথে গল্প শুরু করে দিলাম, আপনি কোথায় যাবেন, কি করবেন, কিভাবে কি করবেন, মোটিভেশন। তো সেই ছেলে সেই মেয়ে, তার যে ভালো দিকটা আছে সেটাকে খুব বেশি বাড়িয়ে দেওয়া, তাহলে খারাপ দিকগুলো ধীরে ধীরে ছোট হতে থাকবে।
কেউ যদি ভালো খেলে, আরে তুমি খেলোয়াড়, এত সুন্দর খেলতে পারো, ফুটবল খেলতে পারো, আরো ভালো ফুটবল খেলো, তোমার শটটা দেখলাম না, আমার ভিতরটা কেমন গদগদ করে উঠলো, তোমার ওই শট দেখে না আমি সেন্সলেস হয়ে গেছিলাম। এনকারেজ। আর তাকে শর্টের দিয়ে বলতে হবে যে দেখো তুমি যে যে শটটা মারলে, প্রথম দিকে এরকম দিয়ে তারপরে বলতে হবে যে তুমি যে শটটা মারলে না, আরেকটু ভালো করে মারতে পারবে যদি তোমার মনটা আরেকটু কনসেন্ট্রেট হয়। রাইট। মোটিভেশনের প্রতিভাগুলো অনেক জাগিয়ে দিক আছে, মোটিভেশনের অনেক উপায় আছে, অনেক উপায়। এর জন্য তো আমরা মোটিভেশন ক্লাস করে থাকি না। তুমি অর্গানাইজ করো, আমিও যাবো তোমার ওই শিলিগুড়িতে, বলো কোথায়, কোন ফোরামে, ইউনিভার্সিটি, কলেজে, চলো তোমার সাথে। কোন ছেলে কোন হ্যাঁ, মেয়ে, তার মধ্যে কি ভালো গুণ আছে সেটাকে ভালো করে বাড়িয়ে দিতে হবে। আর সেটা বাড়িয়ে দিয়ে তারপরে বলতে হবে তোমাকে একটু কনসেন্ট্রেশন করতে হবে, কেন তুমি ওই জায়গাতে সাকসেস করার জন্য। যে কেমিস্ট্রিতে পড়তে চাইছে বা ফিজিক্সে পড়তে চাইছে বা গানে আছে, নাচে আছে, অঙ্কনে আছে, বা যেদিকে যার যেটা নেক একটু ভালো আছে, সেটাকে এমন ভাবে বাড়িয়ে দিক, যত ভলিউম আছে পুরো দিয়ে একদম সুপার করে দিক, 100 স্পিডে চলে যাক। তাহলে পজিটিভ খারাপ চার্জ। জিনিসগুলো ধীরে ধীরে, হ্যাঁ, পজিটিভ চার্জ ধীরে গুলো ছোট হয়ে যাবে। এবং তাকে বলতে হবে এবার তুমি ওই জায়গাটায় গিয়ে টফ জেনিথ পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে একটা উপায় অবলম্বন করতে হবে, গুরু কৃপা, ঈশ্বরের কৃপা। কারণ তোমাকে যে ইন্টারন্যাশনাল যদি তুমি ফেমাস হতে চাও, তাহলে তোমাকে এই জিনিসটা করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সরাসরি কোনো একটা বাচ্চাকে যদি স্পিরিচুয়ালিটি ব্যাপারটা সে গ্রহণ করতে চাইবে না, তাকে ইনডাইরেক্টলি তাকে সেটাকে তার মধ্যে প্রবেশ করাতে হবে। তার একটা অ্যাম্বিশন বা মোটিভেশন, তার ইচ্ছা অনুযায়ী যেটা সে করতে চায় সেটাকে ব্যাপকভাবে তুলে ধরতে হবে তার সামনে, যে তুমি অনেক বড় মানুষ হবে, এটাতে তুমি এস্টাবলিশড হয়ে যাবে। কিন্তু এটাকে এস্টাবলিশড হতে গেলে যে তোমাকে যে যে জিনিসটা সহায়তা প্রয়োজন, যে জিনিসটা দরকার, সেটা হলো স্পিরিচুয়ালিটি বা মেডিটেশন বা স্পিরিচুয়াল সায়েন্স। রাইট। তো ব্যাপারটা হয় কি, মানুষকে বলা যাবে না যে স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি হ্যাঁ, যখনই শুনে ডাইরেক্ট না আধ্যাত্মিকতা, হারে এটা কি বোরিং সাবজেক্ট, করতে পারা যাবে না, বলে দেবে যে দিতে এটা কি পারবে না। বোরিং সাবজেক্ট, এখানে তুলে নিয়ে আসছে, ওটা বলা যাবে না। তো এরপরে আমরা তো এমনি পাবলিক প্রোগ্রাম তো আমি মাঝে মাঝে অনেক করি, তো সেখানে আমি দেখা যায় যে সেখানে পাবলিক প্রোগ্রাম তো আমি মাঝে মাঝে আমি করি, তো ওখানে আমি দেখতে পাই যে ম্যাক্সিমাম মানুষ যারা কি হয়, যে অনেক মানুষ রয়েছে যারা একটু মানে মানসিক ক্ষেত্রে যারা অনেক উন্নত, তারা আধ্যাত্মিকতার জিনিসটাকে স্বীকার করে বা এটা মেনে চলে। এবং যারা মানসিক ক্ষেত্রে উন্নত নয়, তারা তো অনেক মানুষ রয়েছে যারা মন জিনিসটার অস্তিত্বটাকেই স্বীকার করে না, অনেক মানুষ রয়েছে। এখন তার সাথে সাথে আরো যে জিনিসগুলো আমি লক্ষ্য করি সেটা হলো যে মানুষ যে মানুষের একটা নর্মাল বা ন্যাচারাল টেন্ডেন্সি রয়েছে। ন্যাচারাল টেন্ডেন্সি হলো মানুষ সুন্দরের পূজারী বা আনন্দের পূজারী, সবসময় আনন্দ পেতে চায়। আর আধ্যাত্মিকতা জিনিসটা হচ্ছে কি, এটা আনন্দের জগৎ, এটা সবচেয়ে বড় জগৎ, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথমে এটা খুব কষ্ট। আর মানুষ যে অন্যান্য কাজে যে খেলছে বা নেশা করছে বা আড্ডা দিচ্ছে, এখানে আনন্দটা খুব সাময়িক, খুব মানে খুব সহজেই আনন্দটা পেয়ে যায়। সেই জন্য কি হয়, শোনো শোনো শোনো, ম্যাক্সিমাম হ্যালো, ক্ষেত্রে দেখা যায় মানুষ এই পাথে আসতে চায় না, যে প্রথমের কষ্টটা সইতে পারে না। তো এইখানটায় এই জায়গাতে কিভাবে এটাকে সহজভাবে ওদেরকে এই মানে এই আনন্দের দিকে নিয়ে যাওয়া যায়? দেখো এটা খুব সহজ, তুমি এত সুন্দর প্রশ্ন করছো, মানে এটা এত সহজ প্রশ্ন। বাবা এর জন্য ইস্টার্ন ওয়েস্টার্ন যে প্রভাত সঙ্গীত দিয়েছেন। ঠিক আছে, মেডিটেশন করতে চাইছে না, আরে ওয়েস্টার্ন কীর্তন করো, আই লাভ দিস টাইনি গ্রিন আইল্যান্ড, উই লাভ দ্যাট গ্রেট রাইট, এন্ড টি টি। ওখানে একটু ডিস্কো মিউজিকের মতনও থাকবে হালকা, আমি বলছি না পুরোপুরি। তো ওদের তো ওখানে তো মনটা তো এখান থেকে এক্সট্রোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে গেল। রাইট। কীর্তন আছে, প্রভাত সঙ্গীত আছে, বাবা কত উপায় দিয়েছে। যে মন চঞ্চল, এক্সট্রোভার্সিয়াল, সে মনটাকে আনার জন্য বাবা প্রভাত সঙ্গীত দিয়েছে, কীর্তন দিয়েছে। নন্দন বিজ্ঞানের এত সাবজেক্ট, তারপর না মোহন বিজ্ঞান তো লাস্টের ব্যাপার।
তাই তো না? আজকে আরেকটা জিনিস, আপনার যে টপিক ছিল মন, স্বাস্থ্য, আধ্যাত্মিকতার মধ্যে সংযোগ, তো এই যে টপিকটা মন এবং এইটা আপনি তো গোটাটা এক্সপ্লেন করলেন। তো আমরা যখন কোনো খবর শুনি বা কোনো কিছু করি, সামারিটা একবার টোটাল খুব শর্টে অল্প সময়ের মধ্যে সবাই তুলে ধরেন। তো আপনার কাছে আমি এই জিনিসটা সামারিটা যে শর্টে খুব স্বল্প কথার মাধ্যমে মনের সাথে স্বাস্থ্য, স্বাস্থ্যের সঙ্গে আধ্যাত্মিকতা যে ওতপ্রোতভাবে সংযুক্ত রয়েছে, সেই জিনিসটাকে আপনার সামারির মতো করে অল্প করে আরেকবার শুনতে চাই। আমি একটাই কথা বলবো, সামারি যদি বলতে হয় তাহলে একটাই কথা বলবো, স্পিরিচুয়ালিটি ইজ দ্য এসেন্স অফ লাইফ। স্পিরিচুয়ালিটি ওকে, ইজ দ্য এসেন্স অফ লাইফ। এটা যদি হয়ে যায় তাহলে সবকটা ঠিক থাকবে। এটা যদি ঠিক থাকে মনের, বাদ বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, না শরীরের সাথে মন এবং মনের সাথে আধ্যাত্মিকতা, এই যে একটা যে রিলেশন, এই রিলেশনটা মানে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, মানে শরীরটা আমার ভালো না থাকলে মনটা ভালো থাকছে না, মনটা ভালো না থাকলে আমার আধ্যাত্মিক প্রগতি হচ্ছে না, বা এই যে জিনিসটা, এই জিনিসটা সম্বন্ধে আপনার কাছে জানতে চাইছি। দেখো, মানে শরীর যে যেমনই থাক, গ্ল্যান্ডের ব্যাপার, যদি আপনি গ্ল্যান্ডের ব্যাপারটা যেটা বলতে চেয়েছিলেন, যে গ্ল্যান্ডে হরমোন সিক্রেশন ব্যাপারটা কি করলে মানুষ হরমোন সিক্রেশন গুলো ঠিকভাবে করতে, মানে প্রপার এই যে রেশিও রয়েছে, সেই রেশিও অনুযায়ী হরমোন সিক্রেশন গুলো কি করলে করতে পারবে, এর জন্য কি কি বিধিনিষেধ মানা অ্যাক্সেস যে উচিত? লিম্ফ, দেখো অ্যাক্সেস যে লিম্ফ, অ্যাক্সেস লিম্ফটাকে অন্যদিকে চ্যানেলাইজ করে দিলে পরে তো হরমোন সিক্রেশনের ব্যাপারটা নর্মালাইজ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, এটা তো সত্য যে যে লিম্ফ সেটা আমাদের হয়ে তৈরি যাবে। হচ্ছে না, হ্যাঁ, হুম, যে লিম্ফ আমাদের তৈরি হচ্ছে প্রত্যেকটা হিউম্যান বডিতে, বিশেষ করে টিনেজে বেশি তৈরি হয়, সেই লিম্ফটাকে চ্যানেলাইজ করতে হবে। আর সেটা চ্যানেলাইজ হ্যাঁ, হয়ে গেলে পরে হরমোনাল ইয়েটা যে এক্সেসিভ যেটা হরমোন, সেটা হবে না। লিম্ফ ইজ দ্য র মেটেরিয়াল অফ হরমোন, রাইট। বুঝলে তো? আর ওটা করতে গেলে তখন সমস্ত শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব ঠিক থাকবে। আর বিশেষ করে শরীরের, দেখো যারা এই আধ্যাত্মিকতার মধ্যে আসেনি বা জানে না, তাদের ক্ষেত্রে কি হয়, শারীরিক শুদ্ধিকরণ, পবিত্রতা, শুদ্ধতা, সেটা আনার জন্য কি করতে হবে, প্রথম স্তরে তাকে ফাস্টিং করতে হবে, আসন করতে হবে, কিছু নিয়ম নিষ্ঠা মেনে চলতে হবে, যেমন কন্ডাক্ট রুলস ফুলস আছে, সবগুলো বাবার যে সবগুলো দেওয়া কন্ডাক্ট রুলস আছে, তার মধ্যে ফাস্টিং কৌশিকী আছে, পাণ্ডে। তো কৌশিকী, তাণ্ডব, ফাণ্ডব, যোগ, ফোক, আসন এসব আছে, আসন মুদ্রা বন্ধত্র যেগুলো চর্যা চর্যা আছে সেগুলো অনুশীলন করতে হবে। কেন? আমরা যখন খেতে বীজ বুনতে যাই, ধান খেতে হোক, যে খেতেই হোক, তো প্রথমে কি আমরা আমরা কি প্রথমে কি বীজ বুনে দিই? না, বীজ বপন করি। প্রথমে সে মাটিটাকে তৈরি করি, ফল কর্ষণ করে সুন্দর করে পিটিয়ে এদিক ওদিক করে মাটিটাকে সুন্দর করে তাকে ম্যানিউর দিয়ে লাস্টে বীজ বুনি। তো আমাদের যারা প্রথম স্টেজে যারা আধ্যাত্মিক অনুশীলন করতে ইচ্ছুক বা ইচ্ছুক নয় কিন্তু তাকে মানে এই লাইনে আনতে চাইছি, তাকে কি করতে হবে, প্রথম দিকে তাকে ফাস্টিং টাস্টিং করিয়ে, কন্ডাক্ট রুলস পালন করিয়ে, তারপরে আসন, তাণ্ডব, কৌশিকী এসব বন্ধত্রয় মুদ্রা ফুদ্রা করিয়ে তাকে তার শরীর মন সেইভাবে তৈরি করতে হবে। আর যখন তৈরি হয়ে যাবে তখন যখন অনুশীলন করবে আধ্যাত্মিকতা, তখন তত্তর করে এগিয়ে যাবে। আর তার তখন মানে এই যে লিম্ফ, লিম্ফটা কমে যাবে, লিম্ফ কমে গেলে তখন হরমোনের যে ছটপটানি সেগুলো কমে যাবে। এর সঙ্গে তার মানে অবশ্যই মোরাল লেসেন্স সংযোগ হতে পারে। হ্যাঁ, মোরাল লেসেন্স তার এর সঙ্গে অবশ্যই প্রাথমিক সংযোগ হওয়া অবশ্যই দরকার। হ্যাঁ, মানে অবশ্যই মোরালেশন তো আছেই, নৈতিকতা তো অবশ্যই আছে। মোরালেশন যে মানুষ, নৈতিকতা সেটা তো অবশ্যই আছে, মোরালিটি যেটা। তার মানে মানুষের যে শরীর রয়েছে, মানুষ তো মন এবং আধ্যাত্মিকতা এই জিনিসটা বেশিরভাগ মানুষ অনুভব করতে মানে পারে না। মনটা যদিও খানিকটা অনুভব করতে পারে, আধ্যাত্মিক জগৎটা অনুভব করতে পারে না। তার মানে প্রাথমিকভাবে স্টেপ বাই স্টেপ তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে তার শরীরকে সুন্দর করতে হবে, মানে শারীরিক স্বাস্থ্য শুদ্ধিকরণ, সুস্থতা পৃথিবীর সমস্ত মানুষ কামনা করে। তাহলে তাহলে আপনি আপনার শারীরিক মানে যে শারীরিক আপনার কথার দ্বারা শুদ্ধিকরণ, বুঝতে, শুদ্ধতা। আপনি যেটা বললেন যে প্রথমে, আপনি যেটা বললেন এটা এই কথাটাই বললেন
যে প্রথমে শরীরকে সুস্থ রাখতে হবে, তার জন্য আসন করতে হবে, কুশি করতে হবে, তাণ্ডব করতে হবে, তার সাথে সাথে মেডিটেশন করতে হবে। এছাড়াও কি আরো কিছু খাদ্যাভ্যাসের উপর কি নিয়ন্ত্রণ কি প্রয়োজন আছে? অবশ্যই 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 অবশ্যই। আমরা যেমন খাবো তেমন আমাদের সেলস তৈরি হয়, আমাদের কোষগুলো, শরীরে কোষ, টিস্যু, কলা, এসব জিনিসগুলো যেগুলো আছে, হরমোনস। আরেকটা হচ্ছে যেটা জিন, জেনেটিক্যাল কনফিগারেশন, যেটা হচ্ছে আমাদের সেলের মধ্যে প্রচুর অর্গানেলস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম, রাইবোজোম। তার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে আছে নিউক্লিওলাস, নিউক্লিওলাসের ভিতরে আছে ক্রোমোজোম। ক্রোমোজোম থাকে 23 পেয়ার অফ ক্রোমাটিন থ্রেডস, আর তার মধ্যে থাকে ডিএনএ মলিকুলস। 23 পেয়ার অফ ক্রোমাটিন থ্রেডে থাকে 23,000 অফ ডিএনএ মলিকুলস। আর সেই ডিএনএ মলিকুলস একটা বিশেষ ধরনের স্ট্রাকচার তৈরি করে, আর সেই স্ট্রাকচারকে বলা হয় জিন। জিন তৈরি হয়। তো আমরা যেমন খাবো তেমন আমাদের জিন তৈরি হবে। আর জিন যদি আমাদের খারাপ ভাবে তৈরি হয়, তাহলে আমরা পশুর মতন হব, জানোয়ার হয়ে যাব, খারাপ মানুষ হব, হিংস্র জাতীয় পশুর মতন আমরা ব্যবহার করব, আমাদের সমস্ত কিছু তেমনই হবে। এটাই ন্যাচারাল। তার জন্য খাদ্যের উপর বিচার করে খেতে হবে। যা পেলাম তাই খেলাম, এটা তো পশুরাও করে না। পশুদের মধ্যে খাদ্যের বিচার আছে। একটা গরু সেই ঘাস, সেই সব জিনিসই খাবে, তারা কখনোই মাছ মাংস খাবে না। আপনি ঘোড়াকে দেখুন, সে ঘোড়া হচ্ছে হর্স পাওয়ার বলা হয়, কখনোই বলা না টাইগার্স পাওয়ার বা লায়ন্স পাওয়ার বা জেকেল পাওয়ার, বলা হর্স পাওয়ার। আপনি মেশিন গুলো দেখো কত এইচপি, কত হর্স পাওয়ার, না 2 HP, 3 HP, 4 HP, 100 HP হর্স পাওয়ার। সে কিন্তু ভেজিটেরিয়ান। তাই উপরে চকচক করলে পরে সেটা ভাবা উচিত নয় যে এটা হচ্ছে সমস্ত কিছু। অল গ্লিটার্স ইজ নট গোল্ড, তার ভিতরে থাকবে গোল্ড। উপরে চকচক করলে সে গোল্ড নয়। তাই ভিতরটাকে তৈরি করতে গেলে তাকে খাদ্যের উপর বিচার করে চলতে হবে। ভাবনা চিন্তা সমস্ত কিছু, জীবন শৈলী, সে কিভাবে চলছে সেটার উপরে তাকে নিয়ন্ত্রণ আনতে হবে। তবে ফার্স্টে যে মানুষকে সে কথা বললে হয়তো শুনবে না, তাকে ঠিক আছে তুমি সেটা করো, সেভাবেই চলো। কিন্তু সে যখন একটু অনুশীলন করে, সে যখন এই অভ্যাস করবে, তখন ওর মনের মধ্যে আসবে, না আরেকটু অভ্যাস করি, এই তো মনে হচ্ছে একটু ভালো লাগলো, এই গানটি শোনার পরে কত ভালো লাগলো, প্রভাত সঙ্গীত কীর্তন শোনার পরে কত ভালো লাগলো, এই যে মন্ত্রটা একটু জপ করার পরে কত ভালো লেগেছে। এই যে ভালো লাগা থেকে সূত্র পার হলো, তার কি, তার উন্নতি, তার প্রোগ্রেস, তার 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 লক্ষ্যের পানে সে এগিয়ে যাচ্ছে, তার অগ্রগতি হতে শুরু করলো। তখনই সেই মুহূর্তে তাকে কি করতে হবে, এই লাইনে নিয়ে চলে আসতে হবে, দ্রুত তাকে মডিফাই করতে হবে, তাকে ট্রান্সফরমেশন করে নিয়ে আসতে হবে। এইখানে তাকে মেটামরফোসিস করার একটা বিশেষ সুযোগ। যখন তার মধ্যে একটু ভালো লাগার সুশরীর জগৎ জাগলো, বাহ এই গানটি শোনার পরে কত ভালো লেগেছে, ওই কীর্তন শোনার পরে কত ভালো লেগেছে, আচ্ছা ওই যে মন্ত্র ওটা জপ করার পরে খুব ভালো লেগেছে। ব্যাস এই যে ভালো লাগা থেকে শুরু করে যখন সেই ভালো লাগা আর ভালোবাসা হয়ে যাবে সেই ঈশ্বরের সাথে, সেই মহান ইয়ের সাথে, সেই পরমাত্মার সঙ্গে, হ্যাঁ সেটাই মহান বিজ্ঞানে চলে এলো, তারপরে তার সাথে হারিয়ে যাবে শেষে মনমোহনের সাথে। ঠিক আছে। আরেকটা আবার এই যে খাবারের উপর বললেন যে খাবার খেতে হবে, নিশ্চয়ই অবশ্যই আমাদেরকে খাবারের উপরে একটা ইয়ে করতে হবে। তো মানে কোন খাবারটা খাবো সেটার যেমন একটা বিষয় রয়েছে। যেমন আপনি এখানে উল্লেখ করলেন যে ভেজিটেরিয়ান খাবারের কথা। ওকে, এখানে আবার আরেকটা আমার প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো, এই যে মানুষ খাবার খাবে, ভেজিটেরিয়ান খাবার খাবে, তার মধ্যেও কি কোনো পরিমাণের কোনো ব্যাপার রয়েছে যে এতটা পরিমাণ খাওয়া উচিত বা এতটা পরিমাণ খাওয়া উচিত না, বা দিনে এত টাইম খাওয়া উচিত বা এর চেয়ে কম খাওয়া উচিত না, বা এর চেয়ে বেশি খাওয়া উচিত না, এরকম কি কিছু রয়েছে? অবসরে আছে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। আমাদের ততটুকু খেতে হবে যতটুকু প্রয়োজন, তার থেকেও কম খেলে খুব ভালো। আমাদের যদি পাকস্থলী
4/1 ভাগ থাকবে খাবার, আরেক ভাগ থাকবে জল, আর বাদ বাকিটা থাকবে অক্সিজেন নেওয়া ইয়ে করার জন্য। তাই যত কম খাওয়া যায়, কিন্তু তাই বলে এই নয় যে আমি খুব কম খেলাম কিন্তু আমি দুর্বল হয়ে যাচ্ছি, শরীর ভেঙে যাচ্ছে, তাহলে কিন্তু খারাপ। মানুষ টেনশনের জন্য অনেক সময় খেতে পারে না, শরীর ভেঙে যায়, শরীর দুর্বল হয়ে যায়, একটু হ্যাংলা হয়ে যায়। তো কিন্তু তাকে বুঝতে হবে যে ঠিক আছে, যখন যার টেনশন বেশি বা মানসিক চাপ, টেনশন মানে মানসিক চাপ, বিভিন্ন চিন্তা ভাবনা, তাকে সেই মতন খাবার নিতে হবে। নিউট্রিশিয়াস ফুড, ব্যালেন্স ডায়েট যাকে বলা হচ্ছে, আমরা ব্যালেন্স ডায়েট যদি আমরা নেই তাহলে কি হবে, আমাদের শরীরে যতটা প্রয়োজন, ধরুন 1 কুইন্টাল কুমড়ো খেয়ে 5 ফোঁটা রক্ত হবে, আর আপনি যদি পেয়ারা 4টে খান, 2টো খান, তাহলে আপনার 2টো পেয়ারা খেলে 4 ফোঁটা রক্ত হয়ে যাবে। তো কি আপনি 1 কুইন্টাল কুমড়ো খেতে যাবেন, না 2টো পেয়ারা খাবেন? 1 কুইন্টাল কুমড়ো খেয়ে আপনাকে হয়তো বাথরুমে দৌড়াতে হবে ঘন ঘন, আর সেখানে আপনি 2টো পেয়ারা খান। 2টো পেয়ারা খেলে আপনি 1 কুইন্টাল কুমড়ো খেয়ে যা হতো, তাই পেয়ারা খেয়ে তাই হলো। তো পুষ্টিকর খাদ্য সবসময় নির্বাচন করতে হবে, পুষ্টিকর খাদ্য, নিউট্রিশন যার মধ্যে প্রচুর আছে, সেটা দেখে ব্যালেন্স ডায়েট হবে, সেই মতন চিন্তা ভাবনা করে খাবার গ্রহণ করতে হবে। খিদে আছি বলে 1 কেজি বাদাম খেয়ে দিলাম, হ্যাঁ, আর রাত্রে গিয়ে তারপরে কি হলো, পেট ফুলতে 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 12টা থেকে শুরু হলো বাথরুমে যাওয়া, সারা রাত বাথরুমে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার জন্য ভেবেচিন্তে খেতে হবে যে যা খাবো সেটা যেন পরিমিত হয় আর সুস্বাদু হয়, আর কি হবে, নিউট্রিশিয়াস হবে, ব্যালেন্স ডায়েট হবে। ঠিক আছে। আহ ঠিক আছে তাহলে নাকি? হ্যাঁ, ভালো, খুবই ভালো আলোচনা, খুবই খোলা মনে একটা আর কি। আজকের এই যে আলোচনাটা সত্যি একটা কি বলবো, মানুষ গড়তে গেলে আমাদের টিনেজ একটা বিরাট একটা ফ্যাক্টর, সেখানে যুব শক্তির প্রতি একটা বিরাট বড় একটা বার্তা আমাদের এই আলোচনার মধ্যে উঠে এলো আর কি। একটা বিজ্ঞানসম্মত আলোচনা, যেটা না করলেই নয়। আজকে আমরা যেটা আজকে দাদা আচার্য দীপাঞ্জনানন্দ দাদার কাছ থেকে আমরা শুনলাম, জানলাম, আমরা আলোচনায় সত্যি আমরা অভিভূত হলাম আর কি। যাক, দাদাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। ঠিক আছে দাদা রয়েছেন? ভালো থাকুন, নমস্কার। দত্তানন্দ, হ্যাঁ, তুমি আমার কত আপন, তুমি আমার কত তুমি আমার কত ভুলেও কভু ভাবিনি আমার সঙ্গে ছায়ার মতো ছুঁয়েছিলে, জানিনি ভুলেও
ভাবিনি তুমি আমার কত আপন। আপন বলে করো শাসন, আপন বলে করো শাসন, দুঃখে সুখে আপনার জন। আপন বলে করো শাসন, দুঃখে সুখে আপনার জন। আধার রাতে আধার রাতে আধার রাতে মনির মতন আলোয় জলো তাকাইনি, ভুলেও কভু ভাবিনি তুমি আমার কত আপন। দিন চলে যায়, কাল চলে যায়, দিন চলে যায়, কাল চলে যায়, দিন চলে যায়, কাল চলে যায়, কেউ কখনো নাহি শুধায়। দিন চলে যায়, কাল চলে যায়, কেউ কখনো নাহি শুধায়। কি মোর ব্যথা, কি মোর ব্যথা, কি মোর ব্যথা, মন যে কি চায়, তোমার ছায়া সরাওনি। ভুলেও কভু ভাবিনি তুমি আমার কত আপন। তুমি আমার কত আপন। আমার সঙ্গে ছায়ার মতন ছুঁয়েছিলে, জানিনি ভুলেও কভু ভাবিনি তুমি আমার কত আপন। তুমি আমার
কত আপন